ছাত্র আন্দোলনে নেপথ্যে কি ছিল? ছাত্র আন্দোলন ছিল নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ। এই ছাত্র আন্দোলন ছিল সিজেপি ব্যানারে। এই সিজেপি কোনো পার্টি নয়, এটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন অভিজিৎ দীপকে। তিনি ছিলেন আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিম লিডার এবং আমেরিকাবাসী। আন্দোলন শুরু হয় নিট প্রশ্নপত্র ফাঁসের ইস্যু নিয়ে, অথচ আন্দোলনের সময় সরকার এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত যারা তাদের অ্যারেস্ট করেন এবং আবার পরীক্ষার ব্যবস্থা করে দ্রুত ফলাফল প্রকাশিত করেন। 11 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। যারা নিট পরীক্ষা দিল তাদের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক দূর দূর পর্যন্ত দেখা যায়নি। তাহলে আন্দোলনটা কাদের ছিল এবং কিসের জন্য ছিল? এই বিপুল সংখ্যক আন্দোলনকারী এরা কারা? এই ছাত্র আন্দোলনের মধ্যে রাজনৈতিক নেতাদের চেহারা কেন দেখা গেল? কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগী আন্দোলনের দাবিতে পরিণত হলো? প্রথম দিকে অনেকেই এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে বুদ্ধিজীবী, শিল্পী এরকম অনেকেই ছিলেন, কিন্তু দুদিনের মধ্যেই তারা সরে যান। কারণ তারা বুঝে গিয়েছিলেন যেটা আন্দোলনটা ছাত্রদের আন্দোলন নয়, এখানে অ্যান্টি বিজেপি পার্টিগুলোর আন্দোলন, এবং সেখানে অবশ্য কিছু ছাত্রছাত্রীও ছিল। তাদের অশ্লীল ভাষা ও কার্যকলাপ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এই ভেবে যে এরা নাকি দেশের ভবিষ্যৎ। এরা দেশ কি গড়বে যারা নিজেদের ঠিকভাবে গড়ে তুলতে পারেনি? শুধু তাই নয়, পাথর বোঝাই করা একটা ট্রাক লক্ষ্য করা গেছে। আরো একটা জিনিস বেশি লক্ষ্য করলাম যে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের ভিড় এবং তাদের দেশবিরোধী স্লোগান। এদেরই মধ্যে একজন 8 থেকে 10 হাজার আন্দোলনকারীদের প্রতিদিন দিনে 4 বার খাবারের ব্যবস্থা করেছিলেন। এর নাকি আবার ছোট্ট একটা মোবাইলের দোকান আছে। তাহলে রোজ কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টাকার খরচ কোথা থেকে করত সে? अभिजीत दीपके की परमिशन से उनके हाथों में सीधा सौंपे जाएंगे ये पैसे मेरी तरफ से। ये हर हफ्ता 1 लाख नहीं 10 लाख रुपए में देने के लिए तैयार। এই আন্দোলনে বিশেষ করে কিছু ছাত্রীর অশ্লীল ভাষা ও মোদি বিরোধী গালিগালাজ আমার মনে হয় যে কোনো শিক্ষিত মানুষের কান দিয়ে রক্ত বার করার মতো। मेरी माँ को गालियां दी गई। আজ এইসব ভিডিও শত্রু দেশগুলোর কাছে মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একবার ভেবে দেখুন কতটা লজ্জাজনক একজন ভারতবাসীর কাছে। এবার দেখি এই আন্দোলনের পিছনে কারা ছিল এবং এই আন্দোলন হবার কারণটাই বাকি। এই আন্দোলনে কে ছিল না? রাহুল গান্ধী, কেজরিওয়াল আর অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি এবং বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো। মজার বিষয় হলো এদের শাসনকালে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছিল। বিশেষ করে মমতা ব্যানার্জির শাসনকালে বাংলায় শিক্ষা প্রহসনে পরিণত হয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছিল। আজ তিনি শিক্ষা নিয়ে আন্দোলন করছেন। ব্যাপারটা কত হাস্যকর। আসলে এর পিছনে আছে ডিপ স্টেট। এদের ফান্ডিং সব রাজ্যেই আসে, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গেই বেশি আসে, কারণ পশ্চিমবঙ্গ হাতে এলে গোটা পূর্ব ভারত আলাদা হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মমতা ব্যানার্জি হেরে যাবার বেশ কিছুদিন পর ফেসবুকে নিজের ভিডিও ছাড়েন। এবার টাইমিংটা দেখুন। আমেরিকান সেক্রেটারি মার্কো রুবিও ভারতে এসে প্রথমে কলকাতার মাদার টেরেসা হোমে যান। ঠিক পরের দিনই মমতা ব্যানার্জি এই ভিডিও ছাড়েন। এছাড়াও লোকসভার বাদল অধিবেশন শুরু হয় 20 জুলাই। এই অধিবেশনে বিজেপি FCRA বিল আনতে চলেছিল। এই বিল পাশ হলে বিদেশের ফান্ডিং টোটাল বন্ধ হয়ে যাবে। এবার টাইমিংটা দেখুন। ঠিক এই সময় নিট প্রশ্নপত্র ফাঁসের বাহানা নিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলন শুরু করলো, একদম বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার অনুকরণে। তারা ভুলে গিয়েছিল যে এটা ভারতবর্ষ। মজার ব্যাপার হলো এই অধিবেশনে বিজেপি সরকার বিল আনলো যে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট এবং প্রশ্ন ফাঁসের জন্য 10 কোটি টাকা জরিমানা সাথে জেল। এই বিলের বিরুদ্ধে যারা ঝামেলা করে লোকসভা স্থগিত করে দিল তারাই এই ছাত্র আন্দোলনে অংশীদার ছিল। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়। ইনি ভারতের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন এনেছিলেন। শিক্ষা ব্যবস্থাকে সহজ করার জন্য ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষাতে শিক্ষা লাভ করার প্রাধান্য দিয়েছিলেন। বিশেষ করে ইতিহাসে মোগলদের চ্যাপ্টারগুলো কমিয়ে ভারতীয় শূরবীরদের ইতিহাসে যোগ করেছিলেন, যা কিছু দলের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি ডিপ স্টেটগুলো থেমে থাকবে না, এরা মরণ কামড় দেবেই। FCRA বিল যাতে পাশ না হয়। এবার দেখার বিষয় হলো সেটা কোন রূপে আসছে।